আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্নোত্তর পর্বে এইচএসসি ভূগোল প্রথম পত্র বোর্ড প্রশ্ন 2026। ইতিপূর্বে আমি 1 এবং 2 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রশ্ন নম্বর 3, যেটা সাধারণত তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটা এসেছে। আলোচক হিসেবে আছেন মোহাম্মদ আকবর আলী স্যার। সবাইকে এখানে আমার প্রশ্নটাও দেওয়া আছে, যাই হোক আমি পরে প্রশ্নটা থেকে আসি। এখানে 3টা চিত্র দেওয়া আছে। চিত্র 3টা একটু লক্ষ্য করি। এখানে একটা একে দেওয়া আছে ভি, একটা ইউ আকৃতি, আর একটা হচ্ছে বদ্বীপ আকৃতি। ইংরেজি বর্ণে আকৃতির ভূমিরূপ, অর্থাৎ এইটাকে 1 নম্বরে আমরা যে চিত্রটা দেওয়া আছে সেটা ভি আকৃতির উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে। আর 2 নম্বর আছে ইউ আকৃতির উপত্যকা, সেটাও নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে। আর এইটা হচ্ছে আহ দ্বীপ আকৃতির বদ্বীপ, দ্বীপ আকৃতির ভূমিরূপ যেটা বদ্বীপ বোঝানো হয়েছে। এটা সাধারণত নদীর নিম্ন গতিতে সঞ্চয়ের মাধ্যমে, পলি সঞ্চয়ের মাধ্যমে এই বদ্বীপটা গঠিত হয়েছে। এ অত্যন্ত একটা সহজ প্রশ্ন। যারা এই চ্যাপ্টার একটু পড়েছে, নদীর যে সঞ্চয়জাত ক্ষয়জাত ভূমিরূপ পড়েছে বা বদ্বীপ পড়েছে, তারা এগুলো পারা উচিত। প্রথমে আছে বিচ্ছুরণী ভবন কাকে বলে। ডাইরেক্ট প্রশ্ন, আগ্নেয়গিরি কিভাবে ভূমিরূপ পরিবর্তন করে ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত 3 নম্বর ভূমিরূপের বর্ণনা দাও। তার অর্থ হচ্ছে এখানে বদ্বীপের বর্ণনা দিতে হবে। উদ্দীপকে উল্লেখিত 1 ও 2 নম্বর ভূমিরূপের পার্থক্য বিশ্লেষণ করো। 1 এবং 2 নম্বর মানে ভি আকৃতির উপত্যকা এবং ইউ আকৃতির যে উপত্যকা আছে সেই উপত্যকার পার্থক্য বিশ্লেষণ করতে হবে। প্রশ্ন আগে বুঝেই করতে হবে, না বুঝলে তো আসলে উত্তরটা ঠিক হবে না। তারপরে আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করি। যেভাবে উত্তর এখানে করা আছে, এখানে চিত্র দিলে আরো ভালো হয়, কিন্তু চিত্র দিলে বেশি সময় লেগে যাবে। বিচ্ছুরণী ভবন কাকে বলে, প্রথমে সংজ্ঞাটাই আসি। যে উত্তরটা হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান, যেমন উত্তাপ, বৃষ্টিপাত, তুষার ইত্যাদি, এবং জীবজন্তুর মাধ্যমে ভূত্বকের উপরিভাগের শিলাসমূহ চূর্ণ বিচ্ছিন্ন রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে স্বস্থানে অবস্থান করার প্রক্রিয়া হচ্ছে বিচ্ছিন্নি ভবন বলা হয়, তাই না? অর্থাৎ শিলারসের চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই বিচ্ছিন্নি ভবন বলা হয়। এটাকে আমরা আবার যেমন কি বলে, প্রাকৃতিক বিচ্ছিন্নি ভবন, বা আরেকটা হচ্ছে রাসায়নিক বিচ্ছিন্নি ভবন, আর একটা হচ্ছে জৈবিক বিচ্ছিন্নি ভবন। এটা ওটা আমার আলোচনা বিষয় না, এটা এক পড়লেই এক পাওয়া যাবে। দৈনব আগ্নেয়গিরি কিভাবে ভূমিরূপ পরিবর্তন করে, আগ্নেয়গিরির যে ভূমিরূপ আহ গঠিত হয় সেগুলো এখানে একটু বিবরণ দিতে হবে। আগ্নেয়গিরির ভূ অভ্যন্তরে একটি প্রক্রিয়া যা আকস্মিক ভূমির ব্যাপক পরিবর্তন ঘটায়। অগ্নুৎপাতের ফলে ভূগর্ভস্থ উত্তপ্ত গলিত লাভা, ভস্ম গ্যাস, কাদা ভূত্বকের কোনো দুর্বল ফাটল বা ছিদ্রপথ দিয়ে প্রবল বেগে বাইরে চলে আসে। এই লাভা চারপাশে জমা হয়ে আগ্নেয় পর্বত, যেমন জাপানের ফুজিয়ামা পর্বত সৃষ্টি হয়েছে, ভূমিরূপ পরিবর্তন করেছে। ল্যাকোলিথ, সিল, ডাইক কিংবা লাভা মালভূমি লাভা সমভূমি সৃষ্টি করে এইভাবে ভূমিরূপ পরিবর্তন করছে। অনেক সময় আগ্নেয়গিরির মুখ ধসে গভীর গহ্বর বা আগ্নেয় হ্রদের সৃষ্টি করে, এটাও ভূমিরূপ পরিবর্তন করে। এইভাবে আগ্নেয়গিরি নতুন ভূমিরূপ সৃষ্টি বা পূর্বের রূপের আমূল পরিবর্তন করে থাকে। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে আগ্নেয়গিরি কিভাবে ভূমিরূপ পরিবর্তন করে ব্যাখ্যা করো। এইটুক ব্যাখ্যা যদি কেউ দিতে পারে তাহলে সে অবশ্যই 2-এর মধ্যে 2 পেয়ে যাবে। এবার আমরা 3 নম্বর যে নম্বর যে প্রশ্ন আছে সে 3 নম্বর প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্নে ছিল উদ্দীপকের 3 নম্বরে যে বদ্বীপ, বদ্বীপের বিবরণ দেওয়া হলো। এখানে যেটা উল্লেখ আছে, যে যদি আমরা এখানে যে জ্ঞানমূলক যেটা জিনিস বিষয়টা আছে, যেমন উদ্দীপকে এইটুক যদি আমরা আলোচনা করতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা 1 নম্বর পেয়ে যাবে। সেটা হচ্ছে উদ্দীপক 3 নম্বর ভূমিরূপ নদীর মোহনায় গঠিত বদ্বীপ। এই এই কথাটুকু লিখলেই
সে 1 নম্বর পেয়ে যাবে, নিচের বিস্তারিত বিবরণ দেওয়া হলো। যাই হোক, বদ্বীপের গঠন প্রক্রিয়া, নদীর বার্ধক্য অবস্থা, নদীর শেষ বা নিম্নগতি অবস্থায় ঢাল কমে যাওয়ায় স্রোতের বেগ অত্যন্ত কমে যায়। প্রথম আমাকে বুঝতে হবে যে আমাদেরকে বুঝতে হবে যে বদ্বীপ সৃষ্টি হয় নদী সাধারণত শেষ গতিতে বা শেষ নিম্ন গতি অবস্থায়। ক্ষয় বহন ক্ষমতা হ্রাস পায় এই সময় নদীর ক্ষয় করার ক্ষমতা একেবারেই থাকে না, এবং পলি বহন করার শক্তিও প্রায় হারিয়ে ফেলে। পলি অবক্ষেপণ বা পলি সঞ্চয়, নদী যখন মোহনার কাছাকাছি সাগর হ্রদে পতিত হয় তখন তখন পানির গতিবেগ প্রচন্ড ভাবে কমে যায়। ফলে নদীবাহিত পলি বালি কাদা মোহনায় সমুদ্রের তলদেশে জমতে শুরু করে। ভূখণ্ড গঠন তারপরে কি হয়, বছরের পর বছর ধরে এই পলি জমতে জমতে একসময় তার সমুদ্র পৃষ্ঠের উপরে নতুন ভূখণ্ড হিসেবে জেগে ওঠে। এখন যে ভূমি জেগে ওঠে, এটা নামকরণ এবং আকৃতি কেমন হয়? আকৃতি হচ্ছে নতুন জেগে ওঠা ভূখণ্ডটি নদীর স্রোতের কারণে ইংরেজি ডি অক্ষরের মতো বা বাংলা ব ডেল্টা মাত্রাহীন বয়ের মতো আকৃতি ধারণ করে। তারপরে আমরা তাহলে বুঝতে পারলাম নামকরণটা কি হবে, বাংলা ব বর্ণের মতো দেখতে হয়, একে বদ্বীপ বলা হয়। আসলে এটা বদ্বীপ ঠিক না, এটা ডেল্টা। ডেল্টা মানে দ্বীপ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম বদ্বীপ অঞ্চল। তারপরে দেশের অধিকাংশ অঞ্চলই পদ্মা মেঘনা ব্রহ্মপুত্র নদীর পলি সঞ্চয়ের মাধ্যমে গঠিত হয়েছে, যেগুলো আমরা সবাই জানি। এইভাবে যদি তোমরা লিখতে পারো, এখানে পয়েন্ট না দিয়ে যদি এইভাবে লেখা হয় তাও নাম্বার পেয়ে যাবে, এখানে 3 পেতে কোনো সমস্যা নাই। তা যাই হোক, এরপরে আমরা ঘ নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে দুইটা ছবি দেওয়া ছিল, সেটা যদি আমরা উত্তর করে আসি, সেটা হচ্ছে ক এবং খ আকৃতির ভূমিরূপের পার্থক্য বিশ্লেষণ করতে বলছে উদ্দীপকে। আমরা এখানে যদি দেখি, প্রশ্নের উত্তরটা যদি এমন লেখা যায়, উল্লেখিত 1 ও 2 ভূমিরূপ যথাক্রমে বি আকৃতির উপত্যকা এবং ইউ আকৃতির উপত্যকা, এর পার্থক্য নিচে ছক আকারে বিশ্লেষণ করা হলো। আসলে পার্থক্য লিখতে বলছে, সেইখানে ছক আকারে দিলে সবচেয়ে বেটার হয়। পার্থক্যের বিষয় সৃষ্টির কারণ, বি আকৃতির উপত্যকা 1 নম্বর, ইউ আকৃতির উপত্যকা 2 নম্বর। এখানে সৃষ্টির কারণ কি লিখতে পারি, মূলত নদীর পার্বত্য বা উচ্চ গতি অবস্থায় নদীর তীব্র ক্ষয়কার্যের ফলে এটা গঠিত হয়। পার্বত্য অঞ্চলে হিমবাহের চলাচল, ক্ষয় বা ঘর্ষণের, এটা হিমবাহের প্রশ্ন, আর এটা নদীর অন্যান্য, এটা দুটাই ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। গঠন প্রক্রিয়াটা কি, নদীর ভিয়াকৃতির উপত্যকা কিভাবে গঠিত হয়, নদীর পার্বত্য গতিতে স্রোতের বেগ তীব্র থাকায় নদী তার তলদেশ পাশের তুলনায় বেশি ক্ষয় করে, অর্থাৎ নিম্ন ক্ষয় বেশি হয়। ফলে খাড়া খাড়া পাশ বিশিষ্ট উপত্যকা তৈরি করে এবং ভিয়াকৃতি উপত্যকা তৈরি করে। হিমবাহ যখন পাহাড়ের ঢাল বেয়ে নিচে নেমে আসে তখন তার তলদেশ এবং দুই পাশ সমানভাবে কেটে নিয়ে যায়, পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় সমান হয়, এবং এই যে ইউ আকৃতির উপত্যকাটা তখন তৈরি হয়। তলদেশের আকৃতিটা কেমন হয়, এর তলদেশ অত্যন্ত সংকীর্ণ এবং সূক্ষ্ম হয়, তখন ভি আকৃতি ধারণ করে। এর তলদেশ বা মেঝে প্রশস্ত এবং সমতল প্রকৃতির হয় এবং একটা ইউ আকৃতি ধারণ করে। সাধারণ বৈশিষ্ট্যটা কি, এটি সাধারণত সংকীর্ণ গভীর প্রকৃতির উপত্যকা এবং এটি সাধারণত চওড়া খাড়া অবয়বযুক্ত উপত্যকা। এইভাবে যদি তোমরা পার্থক্যটা লিখতে পারো তাহলে অবশ্যই 4-এর মধ্যে 4 পেয়ে যাবে, অবশ্যই 4-এর মধ্যে 4 পেয়ে যাবে। তাহলে আসলে প্রশ্নের উত্তর লেখা দরকার, প্রশ্নে যা উত্তর চাই সেটার উত্তর যদি সঠিকভাবে লেখা যায় তাহলে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। যাই হোক, আমি আজকের মতো এখানেই শেষ করি ক্লাসটা। ধন্যবাদ সবাইকে।